প্রফেসর অলোকদের সাথে পডকাস্টের এটাই লাস্ট এপিসোড হবে। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট ট্রাই টু গ্যাদার নলেজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্রম দিস ভিডিও অনলি অন দ্য কস্তার শো। একটা পার্সন কি মেজর চ্যালেঞ্জেস ফেস করে when he's in college in the perspective of career, মানে ক্যারিয়ারের দিক থেকে কি চ্যালেঞ্জেস, মানে ধরুন আমি ফর এন এক্সাম্পল কলেজ জাস্ট স্টার্ট করেছি, হয়তো সেকেন্ড ইয়ার, আস্তে আস্তে চাকরির কিছু একটা সাবকনশিয়াস মাইন্ডে কিছু একটা আসছে, আস্তে আস্তে বাড়ির চিন্তা, মা বাবা, বোন থাকলে বোনের বিয়ে, সবকিছু কি চ্যালেঞ্জেস আছে একটা কলেজ স্টুডেন্টের, জাস্ট ধরুন সেকেন্ড ইয়ার উঠছে ছেলেটা বা মেয়েটা। দেখো, ফার্স্ট হচ্ছে গিয়ে আমি বলবো যে আমাদের না একটা পোশাকই সবকিছু চলে এসছে। মানে ওর পোশাকটা খুব আধুনিক, মানে ও খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড। এই ধারণাটা আমাদের হয়ে গেছে সমাজে, যে কোনো কারণে এমনকি নাও হতে পারে। যেমন আমি তোমাকে বলছি, আমার ছাত্র যদি প্রকাশ সাহা, সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ি, সে বর্তমানে ও ইউপির একটা ইউনিভার্সিটিতে আছে। তো সেক্ষেত্রে খুব সিম্পল পোশাক পরে, তো দেখে বোঝা যায় না যে 5টা ডক্টরেট করা, পোস্ট ডক্টরেট, 5টা পোস্ট ডক্টরেট। হ্যাঁ, এটা তো করে মনে। তো মানে ওটা আমরা যেটা কনসেপ্টটা, এটা বোধহয় ভালো না যে ওর পোশাকটা তথাকথিত আধুনিক না। আমি ঠিক জানি না আধুনিকতার সংজ্ঞা কি। মানে আমি পাঞ্জাবি পরে আছি, মানেই আমি ব্যাকডেটেড। আমারও মেন্টালিটি কিছুটা আপনার একটুখানি আপনার কাটাবি জায়গায়। ঠিক আপনি এই যে টপিকটা বললেন, আমার বাড়ির লোক, আমার মা আর আমার বাবা, ওদের বক্তব্য যে তুই একটা ভালো জায়গায় চাকরি করছিস, ভালো জায়গা খারাপ জায়গা আমি বলবো না, কিছু একটা জায়গায় চাকরি আমি করছি, একটা জায়গায় চাকরি করছিস যেখানে নাকি তোকে অফিসে গিয়ে পার্টিকুলারলি বসে কাজ করতে হয়, যেসব সেন্সটা রাখ, একটা বজায় রাখ, এই রাখ, একটা পার্টিকুলার কিছু জামা, একটা ডিসেন্ট জামা, ডিসেন্ট প্যান্ট, একটা জুতো বা যাই হোক, মানে আমার এই জায়গাটা না খুব যে ভালো লাগে না হয়, বাট মায়ের কথা না, এখন ঠিক এই বয়সটা 21-এর পর থেকে না মায়ের কথা ফেলতে পারি না আমি, একটা কথা ফেলতে পারি না। মানে আগের হয়তো সিচুয়েশন আলাদা ছিল, বয়সটা আলাদা ছিল, থিঙ্কিং আলাদা ছিল, 21-20 পর থেকে মায়ের একটা কথা ফেলতে পারি না, তো কিছু কিছু ক্ষেত্রে করতেই হয়, বাধ্য হয় না, যাই হোক। তো এটা আমারও মনে হয় খুব একটা লজিক্যাল নয়। মানে আমি যা আছি, আমার পোস্ট, আমি অফিসের মধ্যে একটা যে ক্লিনিং স্টাফ, একটা ক্লার্ক যে পরিষ্কার করে, যে ঘাস কাটে, তার সাথে সেভাবে কথা বলি, আমি আমাদের এইচআর সাথে সেইভাবে কথা বলি। সো আমার মনে হয় না এইটার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন রাখাটা খুব একটা লজিক্যাল। হ্যাঁ, এখন মুশকিলটা আছে, দেখো তুমি যদি একটু দেখো স্কুলগুলোতে একটা ইউনিফর্ম রয়েছে। তো ইউনিফর্মের একটা পজিটিভ সাইড হচ্ছে উই অল আর ইকুয়াল। এক্স্যাক্টলি। তুমি যদি খেয়াল করো দোস্ত, কিছু কিছু শিক্ষক শিক্ষিকা একটু দেখো যে তারা কি পোশাক পরে স্কুলে যাচ্ছে। একবারও ভাবছে না যে ওখানে যে বাচ্চা মেয়েটি বসে আছে, সেই মেয়েটি 3 বছরের পুরনো জামাটা পরে বসে আছে, তার কাছে অল্টারনেট সেই কোনো জামা নেই। আমি এখানে প্রচুর বাচ্চাকে পড়াই, বাচ্চা কত, তারা 11-12 পড়ে, সে সকালবেলায় পেপার দিয়ে এসছে, তার প্যান্টে সে লজ্জা নিবারণ করার জন্য চেইনটা ছেঁড়া আছে, সেখানে একটা সেফটি পিন লাগা আছে। এবার আমি যদি ওর সামনে ওইরকম পোশাকটা পরে আসি, যেটা খুব কস্টলি, যেটাকে আমি এফোর্ড করতে পারি, তাহলে কি হবে না, ওর সঙ্গে আমার দূরত্ব তৈরি হবে। দূরত্ব, অবশ্যই। সেকেন্ড হচ্ছে ও ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারে, কেন আমার বাবার এটা নেই। এবার তুমি যেটা বললে না, এই যে একটা সেকেন্ড ইয়ারের ছেলে বা মেয়ে ঠিক সেম ফেস করছে তার বন্ধু বান্ধব বল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু শিক্ষক শিক্ষিকা থেকে, তারা যে পোশাকটা পরছে, তারা যে লাইফস্টাইলটাতে বিলং করছে, যে স্টেটাসে বিলং করছে, সে ইকোনমিক্যাল কারণে ওই জায়গাটা যেতে পারছে না। অবশ্যই। এটা তাকে বিশাল ফেস করতে হচ্ছে, বিকজ এটা মেটেরিয়ালিস্টিক যুগ। মানে হয়তো তার মা তাকে এরকম একটা ছোট্ট কিপ্যাড ফোন দিয়েছে, শুধুমাত্র ছেলেটি বা মেয়েটি কত বেলায় ফিরবে তার সঙ্গে যোগাযোগ রাখবো। তো সেই তারপরে দেখছে পাশে একটা বন্ধু 22,000 টাকা কি 32,000 টাকা দিয়ে একটা ফোন, স্মার্টফোন ব্যবহার করছে। আমি যতই তাকে বোঝাই, কিন্তু তার না ওই কিপ্যাড মোবাইলটা বের করতে তার খারাপ লাগে। অথবা কেউ হয়তো হাসির ছলে অথবা সিরিয়াসলি খেপিয়েও দিতে পারে যে "আরে দেখ ও কোন আদ্যিকালের একটাই করছে"। আহ, তো এটাতে আরো বেশি আমাদের প্রত্যেকের সহনশীল হওয়া উচিত। এতে অনেক বাচ্চা খুব হার্ট হচ্ছে, এবং সে বাড়িতে এসে মা বাবাকে বাধ্য করছে তুমি কেন পড়াশোনা দিলে।
আর বাচ্চাদের কম্পেয়ার করার ব্যাপারটা একটু বেশি থাকে যে ওর আছে তোমার কেন, আমি কেন পেলাম, আমি কেন। এটা একটা ফেস করতে হচ্ছে। যেটা ফেস করতে হচ্ছে হোয়াট নেক্সট, মানে আমি পাস করব, করে রাস্তাঘাটে সর্বত্র বলছে দেখো যে ও পড়াশোনা করে শিক্ষিত হয়ে লাভ নেই। এটা আমার খুব অবাক লাগে, শিক্ষিত হয়ে লাভ নেই, আপনি কি আপনার সন্তানকে পড়াবেন না, পড়াচ্ছেন না, লাভ নেই তো বলছে। তাহলে ওই এই যে কথাগুলো সে শুনছে যে এটার পরে এমবিএ করতে হবে, এটার পরে এমটেক করতে হবে, তাহলে হু উইল ফাইন্যান্স, কে দেবে এই টাকাটা? এই টাকাটাকে রেগুলারলি ফেস করতে হচ্ছে। মানে গুটি কয়েক হাতে গোনা ছেলে মেয়ে পাচ্ছে, যাদের বাবা মারা স্পন্সর করছে, ওরা পাচ্ছে না। থার্ড হচ্ছে কি একটা ছোটখাটো সরকারি জায়গায় চাকরি করেন, তারও একটা লোন পাচ্ছে, অথচ আরেকজনের বাবা হয়তো বা মা বাবা মা মিলে ছোট্ট একটা চায়ের দোকান চালায়, তাহলে সে সেই লোনটাও পাবে না। তাকে মেইনলি যেটা ফেস করছে সেটা হচ্ছে ইকোনমিক্যাল স্টেটাসটাকে নিয়ে তাকে বারবার হার্ট করছে, তাকে পিছিয়ে দিচ্ছে। আমি ঠিক এই জন্যই বলছিলাম যে এডুকেশনটাকে আরো বেশি সাবসিডাইজ করা উচিত, যাতে অ্যাটলিস্ট বাচ্চাটার পড়াশোনাটা থেমে না যায়। তাতে আমাদের সবার মঙ্গল হবে, সবার মঙ্গল হবে, তার বাবা মা উপকৃত হবে, বাবা মা উপকৃত হবে, সোসাইটি উপকৃত। আদারওয়াইজ রাস্তাঘাটে পকেট মারি হবে, চিন্তাই হবে হবে। তাই এইটা একটা ফার্স্ট আমার মনে হয় যে ইকোনমিক্যালি। আর সাধারণত উঁচু ক্লাসের টিচাররা এই কথা বলেন না তোমার দ্বারা হবে না, তবে ঠাড়ে ঠোঁটে বুঝিয়ে দেন তোমার দ্বারা হবে না। এইগুলোকে অ্যাভয়েড করতে হবে, এভরিথিং ইজ পসিবল, এইগুলো বলে দেওয়া তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না। আমি বলছি তাহলে তো প্রশ্ন আমারও আসবে, মানে তুমি সেম প্রশ্ন আমাকে করতে পারবে না, যেহেতু তুমি আমাকে রেসপেক্ট করো বা একটা এজ কে সম্মান করছো। তাহলে আপনি স্যার এইখানে কেন, ওয়াই নট ইউর আইনস্টাইন, তাই না? আপনিও তো আইনস্টাইন হতে পারেন যেতে চাই। খুব একটা ইলজিক্যাল নয় কথা। এই ব্যাপারে একটা সুন্দর জোকস আছে, একটি বাচ্চাকে তার বাবা বলছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, একটা বাচ্চা বলছে যে, বাচ্চাকে বলছে আরে তুই এটা কি মার্কস পেয়েছিস, কি পরীক্ষা দিয়েছিস, তুই জানিস তোর এই বয়সে সুভাষ চন্দ্রের রেজাল্ট কি হয়েছিল জানিস? তখন বাচ্চাটা কিছুক্ষণ চুপ করে দেখে বললো যে না বাবা। তা বলছে এই মার্কস পেয়েছিলেন, তখনই উনি এরকম একটা রেজাল্ট করেছিলেন, আর তুই কত পয়সা সুভাষ বসুর বাবা দিয়েছিলেন, তাতেও সে করে, তোর পেছনে আমি কি করে? তখন ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বাবা তোমার বয়সে সুভাষচন্দ্র বসু সংসার ছেড়ে বিদেশে গিয়ে দেশ স্বাধীন করতে গেছে, আর তুমি তো এখনো মার কাছে পড়াধীন হয়ে গেছে। ডেফিনেটলি এটা একটা কল্পিত বড় কাহিনী, খুব সুন্দর এক্সাম্পল। অ্যাভয়েড করতে হবে এটা, যেটাকে ফেস করছে এটা করতে হবে। আর থার্ড বলবো, আমাদের বাবা মায়ের একটা রেসপন্সিবিলিটি আছে, আমরা কোনো কোনো সময় ধৈর্য হারিয়ে তোমাদেরকে বলে থাকি যা কতদিন বাবার হোটেলে চলবে। কেউ চায় না বাবার হোটেলে থাকে, কেউ চায় না। মানে বয়সের খাতিরেই তোমার যখন 7-8 বছরে যে তুমি প্রথম যেটা চেয়েছো মায়ের হাতটা ছেড়ে দিই, তারপরে একটা বড় হয়েছো, তারপরে সংসারে সবার সঙ্গে মিশে ঠাকুর দেখতে গেছে, তারপরে একটা সার্টেন হয়ে যাওয়ার পর পরিবারকেও হাত ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ঠাকুর দেখতে গেছো। ফলে তোমারও ইচ্ছে করে যে রোজগার করি, এ করি, না পারলে কি করবে। ফলে আমাদেরও বাবা মায়েদের একটু সব কর্নার থাকতে হবে, যেরকম একটা টাফ পিরিয়ডে। মানে কৌস্তব, আমি যখন এই প্রফেশনে এসেছি তখন সত্যিখানে ফ্রিডম হয়েছে, যে there is no challenge। কিন্তু এই এই মুহূর্তে একটা বাচ্চা আমার থেকে বেটার ট্যালেন্টেড, গ্রাজুয়েশন করে যদি আমার মতো একটা প্রফেশনে দাঁড়াতে চায়, he has to face lots of problems। টোটালি এগ্রিড। ফলে তার পক্ষে দাঁড়ানোটা অনেক টাফ, যতটা আমাদের পক্ষে অতটা টাফ ছিল না। আমি বয়স্ক মানুষ নই, কিন্তু এই বলতে হয়তো আমাদের বাপ কাকা আরো ইজি হয়েছে। মানে তুমি এখন একটা সিম্পলি চায়ের দোকান করতে পারো, সিম্পলি একটা চায়ের দোকান করতে হলে তোমাকে রাজনৈতিক দলগুলো সাহায্য নিতে হবে। তুমি একটা রিক্সা তুমি দেখো, তুমি ধরো এ দলকে সমর্থন করো, বিশ্বাস করো এই দলটা ভালো, কিন্তু ওই রিক্সা চালার এটাতে বা অটো স্ট্যান্ডে
বি দলটা হচ্ছে গিয়ে ইউনিয়নে জিতেছে, তোমাকে ওই বি দলের ফ্ল্যাগ ক্যারি করে চলতে হবে। মানে তোমার যে পার্সোনাল পছন্দ, সেই পছন্দটা পর্যন্ত তুমি করতে পারছো, সেটার বাইরে থাকছে না। সেটা ভ্যালু থাকছে না। মানে তুমি পছন্দ করো না বি দলটাকে, অথচ তোমাকে বি দলের ফ্ল্যাগ ক্যারি করতে হচ্ছে। তো এই যে একটা টাফ এজ, এবার এই বাচ্চাগুলোকেও তো বোঝা যায়, সে গ্রাজুয়েশন করেছে, তার স্বপ্নগুলো তো মরে যায়নি, কিন্তু সে তারপরে জোম্যাটোতে গিয়ে ডেলিভারি দিচ্ছে, মানে জাস্ট টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য। সেও জানে এটা দিয়ে করতেই হবে। সংসারটা আইলে। এবার তারপরে সেই যখন যাচ্ছে, তখন সেই ছেলেটির সঙ্গে দেরি করেছে বলে তার সঙ্গে তার চূড়ান্ত পর্যায়ে আমরা মিসবিহেভ করছে। একবারও ভাবছি না যে ঠিক ওই ছেলেটার মতোই একটা গ্রাজুয়েট ছেলে যাকে স্পন্সর করেছে, অথবা তার ট্যালেন্ট ওর থেকে বেশি আছে। আমি আমারও মধ্যে আমি ট্যালেন্ট বিশ্বাস করি না, আমি বলি ও অনেক বেটার পরিশ্রম করে দেয় একটা ছেলে। সে পরিশ্রম করে সে হয়তো ব্যাংক একটা ভালো পথে চাকরি করে, আমি তার সঙ্গে আসতে হতে অমুক অমুক কখন ফিরলেন। আর ওই ছেলেটিকে শুধুমাত্র ওই একটা মার্কশিটের ডিফারেন্সে ওই বাচ্চাটাকে, আমি বাড়ি ছেলেটিকে বলছি তুমি এত দেরি করে খাবার দিয়েছ, ছুড়ে ফেলে দিলাম, নেবো না। তো আমি যে আমাদের এগুলো অ্যাভয়েড করা উচিত। এই বাচ্চাগুলো কন্টিনিউয়াস এই ধরনের একটা র্যাট রেস ফেস করছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের শিক্ষকদের ফার্স্ট দায়িত্ববান হতে হবে। সেকেন্ড হচ্ছে আরো দায়িত্ববান, মানে দায়িত্বটা কমে গেল। আমি যদি সব প্রফেশনে তুমি যেতে দেখো, তারা দায়িত্ব বেড়েছে। যে লোকটা আগে 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টা ডিউটিতে গিয়ে 6 ঘন্টা কাজ করে 2 ঘন্টা ঘুমিয়েছে, এখন 8 ঘন্টার থেকে সেখানে আউটপুট নিয়ে নিচ্ছে 10 আওয়ার্স সব জায়গায়, ইচ অ্যান্ড এভরি ফিল্ড। বাট একমাত্র দেখছি আমি যে শিক্ষকরা সেটা করছেন না। তো এটা করা উচিত। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের বন্ধু বান্ধব তোমাদেরও বোঝা উচিত যে ওই যে ছেলেটি মেন্টালি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে আমার আইফোনটাকে দেখে, কি আমার পোশাকটাকে দেখে, জাস্ট একটু কনসিডার করা যে আমি কলেজে যাচ্ছি। আচ্ছা, আমার তো আরো বন্ধু আছে, সে একটা ব্যাংক পড়ে আছে, দরকার নেই ওখানটায় ওরকম। বা আমি শিক্ষকতা করি, আমি একটা খুব ভীষণ দামি একটা কোর্স নিয়ে ক্লাসে পড়াতে গেলাম, তাতে আমার ইমেজটা, মানে নায়ক হচ্ছে তো ইমেজ বাড়তে পারে, বাট একটা যেটা বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, ওর সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে ভাবা উচিত। আর থার্ড, অবশ্যই সরকারকে এডুকেশনটা আরো সাবসিডাইজ করতেই হবে। আদারওয়াইজ কোন সমস্যার সমাধান হবে না। অনলি এডুকেশন আমাদেরকে যে কোনো ক্রাইসিস থেকে টেনে বের করতে পারে, এবং সেই এডুকেশনটা 2-4 জনের হলে হবে না, সার্বিকভাবে সবার হতে হবে। আজকালকার এই মার্কেটের দাঁড়িয়ে বিজনেস কি একটা সুন্দর অপশন হতে পারে? ডেফিনেটলি আচার্য প্রফুল্লচন্দ্র রায় সবসময় স্বপ্ন দেখতেন যে বাংলা, আমি গোটা ইন্ডিয়ার কথা বলছি না, কারণ তুমি যদি মহারাষ্ট্র, রাজস্থান বা গুজরাট তাকাও, তো এরা বহু আগে থেকেই ব্যবসায়ের দিকে একটা প্রবণতা ছিল। আমি আর অন্যান্য অনেক বিতর্কিত কথাও আছে, এই বিষয়ে যেতে চাইছি না, বিকজ তাদের একটা সেকশন ইকোনমিক্যালি স্ট্রেংথ ছিল, তো তারা ব্যবসায় গেছে। আর যারা যেতে পারেনি তারা নয় কলকাতার ফুটপাতে অথবা কোনো মেট্রোপলিটন ফুটপাতে পড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমি আর এই সম্বন্ধে বলতে চাইছি না, তবু ওদের মধ্যে একটা ব্যবসায়িক প্রবণতা আছে। বাঙালি বরাবরই ব্যবসায়ের মুখ। আমার মনে হয় প্রস্তাব, এই যে একটা এক মালিকানা কোম্পানি গুলো, যেখানে তোমার একটা সার্টিন এজের হওয়ার পরই তোমাকে বলে দিচ্ছে আপনি চলে যায়। এমনকি তুমি যদি দেখো যে বড় বড় ফাংশন গুলো, মানে ফর এক্সাম্পল ছায়া প্রকাশন, আমি বলছি ছায়া প্রকাশনে কি এসচার নেই, তা নিয়ে নিলে আমি ওদের ক্ষেত্রে কি হয়েছে আমি অতটা জানি না, তবে অন্যান্য অনেক কোম্পানির ক্ষেত্রে দেখছি এরা এরকম হচ্ছে, করার পর টার্মিনেট করে দিচ্ছে, মানে আগের স্টাফ যারা নিয়ে তারা কিছু করতেও পারছে না, বিকজ ওই আগের কোম্পানিটা তো বন্ধ হয়ে গেল, এবং দেয়ার ইজ নো মানে স্ট্রং অ্যাপয়েন্টমেন্ট লেটার। ফলে ওই যা হলো হলো, কিছু পয়সা দিলে না দিলে পয়সা বুঝিয়ে দিল যে চলো। এবার ওই এজে গিয়ে সে যে স্যালারি পেয়েছে
সেই স্যালারিতে তার কাছে বেশি জমানোর প্রশ্নই নেই, বরঞ্চ দেনা হওয়ার চান্স আছে। তারপরে সে 50 বছর এসে জেনে গেল আমার চাকরি আর নেই, কোথায় যাবে? তা আমি সবসময় সাজেস্ট করি তোমাদের জেনারেশনকে, রিকোয়েস্ট এটা আমার, যদি যারা যারা দেখবেন আমি তাদেরকেও রিকোয়েস্ট করছি যে প্লিজ এনকারেজ দেন যে কোনো একটা ব্যবসা। হ্যাঁ, আমারও মনে হয় এন্টারপ্রেনারশিপটা সব জায়গায় হয়তো ফেমাস হচ্ছে, বাট এই জায়গাটা নাকি ভরসা পাচ্ছে না। রিস্ক নিতে কেউ ভরসা হচ্ছে না। আমরা বাঙালি তো রিস্ক মানে যে এর পরে কি হবে, বাই চান্স উঠবো 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 সবাই ঠিক আছে উঠবো, কিন্তু যখন ঢুকবো তখন কতটা যেতে পারে। কিন্তু আমি বলছি তোমার সঙ্গে তো আমি ঝগড়া করবো এই বললে বাঙালিরা রিস্ক নিতে যায় না, এটা আমার তীব্র আপত্তি আছে। পরে একটা সময় আলোচনা হয়। রিস্ক নিতে চায় অ্যাকচুয়াল বাঙালিরা না ভীষণ পরিবার কেন্দ্রিক। পরিবার কেন্দ্রিক মানে কিন্তু এটা নয় যে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে সময় কাটাবে। আমরা বন্ধু বান্ধব পছন্দ করি, আমরা ক্লাব পছন্দ করি, আমরা একটা ইসলাম বাগান নিয়ে তর্ক করতে পছন্দ করি, বাঙাল ঘটি নিয়ে ওই আর কি ইত্যাদি ইত্যাদি। মানে অ্যাকচুয়াল একটা এটা একটা কালচারাল সাইড আমাদের, এবং এটা গর্ব করার মতো। তো আমরা জেনারেলি এটা তখন করি এটা স্টেবল রোজগারের স্টেবিলিটি, এটা খুব পছন্দ। কিন্তু এই রোজগারের স্টেবিলিটি তুমি যদি তাকাও, এই এক্সাম্পল গুলো তোমার সামনে রাখতে হবে যে দেখো ওই লোকটা 50 বছর বয়সে মাইনা পেতেন মাত্র 16,000 টাকা, 50 বছর বয়সে ওনাকে কোম্পানি থাকে। তো এইটার থেকে আমার মনে হয় যে আমি যদি ব্যবসা করি, প্রথমত আমার রিটায়ারমেন্টের বয়স নাই কোনো, আমি যে কোনো একটা এজ যেতে পারবো। সেকেন্ড হচ্ছে একটা স্ট্যাবলিশমেন্ট তৈরি হয়। আমি যখন চাকরি করবো তখন কিন্তু আমার বাচ্চাকে আমি ওই কোম্পানিতে নিয়ে যাব, ঢুকিয়ে দেবো, ইট ইজ নট পসিবল কিছু প্রাইভেট কনসার্নে। কিন্তু আমার যদি একটা যে কোনো স্ট্যাবলিশ, যে কোনো, সেটাকে আমি আমার বাচ্চার হাতে দিতে পারবো, সে তার আধুনিকতা দিয়ে তার শিক্ষা দিয়ে সেটাকে আরো বড় করবে। যে কোনো ধরনের ব্যবসা। এবং আমি এটাকে মনে করি না যে আর সেই যুগটা আছে যেখানে আমরা বলবো "এই বাবা ওইটা করো না, আমরা তো খুশি হই। মানে একটা হচ্ছে লোক অটো চালাচ্ছে, আগে যেমন ছিল শুরুতে অটো চালাচ্ছে মানে কিরকম, এখন তো আমি তোমাকে বলছি যে অটো যাত্রীদের এডুকেশনের থেকে ওই অটো যারা চালাচ্ছেন তাদের অ্যাভারেজ এডুকেশন বেটার, তারা যাদেরকে ক্যারি করছে। তো যে কোনো একটা ব্যবসা, যে কোনো আমার আমার মাথাতেও অত নেই, তবু আমি বলছি ধরো এই হোম ডেলিভারি, আমি বাড়িতে রান্না করে দিয়ে আসলাম, ভেরি গুড ইজ। অথবা অ্যামাজনে, ফ্লিপকার্টে আমি একটা প্রোডাক্ট মানে বই দেবো, আমার কাছে প্রোডাক্ট নেই, বই, সেই বই আমি কলেজ স্ট্রিট থেকে নিয়ে সাপ্লাই দেবো বাইরে। কোনো একটা আবাসনে, খুব কঠিন এখন এই জায়গাগুলো অনেকটাই ফিল আপ হয়ে গেছে, বাট আবাসনে গিয়ে আমি এই প্রত্যয়িক জিনিসগুলো হাতের সামনে নিয়ে দেবো, কারণ সবাই আমরা দৌড়চ্ছি হাতের সামনে পেলে খুশি হই। মানে সকালবেলা পড়াতে পড়াতে যখন দেখি এখান থেকে কোনো দাদা হাত দিচ্ছে সবজি, ভালো লাগে, বাজারে যেতে হবে সেখান থেকে কিনে দেয়। তো আমি বলি যে কোনো একটা ব্যবসা, এবং সেই ব্যবসাটা করতে করতে একটা কিছু জমা, মানে এইটা খুব বাজে কনসেপ্ট যেটা আমারও আছে এইটা, সেটা হচ্ছে আমরা বলি কি খরচ করে অর্থ জমায় পড়ে থাকে। আমি বলি না, ফার্স্ট প্রায়োরিটি জমানো। কারণ তুমি তোমার জীবনটাকে চালাতে গেলে না ঠিক যেমন আছে সেরকম ভাবে তুমি চালাতে পারবে। 5,000 টাকাও যেমন তোমার জীবন চলবে, তেমন খুব একটা লাইফস্টাইল বাড়বে না 8,000 টাকা তাই ফার্স্ট আমি যেটা রোজগার করছি তার একটা পার্ট আমি জমাবো। এবং তুমি যদি 22-23 বছর থেকে রোজগার শুরু করো, দেখবে 35,000 ক্যাপিটাল হয়ে যাচ্ছে, কিছু না কিছু ক্যাপিটাল হচ্ছে। কিরকম হবে না সেটা ডিপেন্ড করছে কতটা কি। এবার আমি একা পারবো না, আরে আরো 5টা বন্ধু আসবে। কিন্তু আমি তোমাকে বলছি যে আমরা বলি না পার্টনারশিপে বাঙালি ব্যবসা করতে হয় না, আমি বলি আপনি করেছেন, আপনি কি করেছেন কোনোদিন কারোর সঙ্গে? না, আমি তো দেখেন উদাহরণ দিতে পারবো। ফলে আমরা যদি 4-5 জন মিলে একটা কিছু ব্যবসা করি,
অনেক ব্যবসা আছে দেখবে। এমনকি তোমার মেডিকেলে আমি এমন একজনকে চিনি যে ইঞ্জেকশন দিতে পারে না, ব্লাড টানতে পারে না, আমারই বন্ধুর ভাই। সে একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিয়েছে। সে ব্লাড কালেক্ট করে সেই ব্লাড গুলো দিয়ে আসছে, দিয়েছে, সেখান থেকে ধরো 35%, 30% কমিশন পাচ্ছে। সে তার মার্কেট ধরার জন্য আর 10% ছেড়ে দিয়ে তার 15%, 20% থাকছে, এবং সে দিয়ে ভীষণ ভালো জীবন লাইফ ডিল করছে। হ্যাঁ, এই এখন থেকে মেয়েরা বিউটিশিয়ানের কোর্স করে করছে, কেক তৈরি করছে। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা কেক তৈরি করে বিভিন্ন, আমি বলছি এটা দিয়ে তার সংসারটা ডেফিনেটলি চলবে না, কিন্তু এটাও ঠিক যে একটা সূচনা হবে। হাত গুটিয়ে বসে না থেকে, অথবা এই প্রাইভেট কনসার্নে বেগার না খেটে একটা কিন্তু সূচনা হলো, সেটা যত ছোটই হোক না। যত ছোটই হোক না। বাট একটা কিছু ব্যবসা, আমি সবসময় রিকোয়েস্ট করবো, এই এক মালিকানার কোম্পানি গুলোতে চাকরি না করে কিছু ব্যবসা করাটাই বেশি বেটার, যেটাতে একটা ভবিষ্যৎ আছে। কিন্তু আমি যেগুলো দেখি এক মালিকানার কোম্পানি গুলো, এগুলোতে শুধুই অনেক কাজ। আমি কোনো আলোর রেখা দেখি, মানে এরা যেন ক্যাপিটালিস্টের ভয়ঙ্করতম রূপ, যেন একবারে রোজগার করতে এসছে, তোমাকে আমাকে ব্যবহার করলো, ঠিক আছে, আমি হয়তো তাই করবো। এগুলো অনেক কিছু আছে, আমি তোমাকে অনেক কিছু বলছি। আমি বলছি যে কত অপশনস আছে, যে আমি স্কুলগুলোতে ভিজিট করলাম, ভিজিট করে স্যার আমি চক ডাস্টার ঘুরে নেবো। যদিও বলছি এইরকম প্রফেশন অনেক ছেলে মেয়ে যুক্ত আছে, তবু আমি বলছি এরকম করে আরো বেরোবে। মানে ইভেন আমি আমার একটা বন্ধুকে বলছিল যে সে একটা, আমি আর একটা খবর রাখিনি, সে সেলুনের যে প্রোডাক্ট গুলো রয়েছে নর্মালি, একদম নর্মালি যে সেলুন গুলো, তার ব্লেড বলো, তার এই ফর্ম যেগুলো ব্যবহার করে, এইগুলো সে সাপ্লাই করে। তো আমি দেখছি, আমি ওর সঙ্গে গেছিলাম, বাট আমি কিন্তু জানি না যে ব্যবসাটা শুরু করেছিল। ওর সঙ্গে গেছিলাম, আমি দেখলাম প্রত্যেকটা সেলুনে অ্যাপ্রিসিয়েট করছে, নিয়ে আসে, যেমন মার্কেটে। এবার সে যদি ওই যে মার্কেটে গেলে যে গাড়ি ভাড়াটা লাগে, সেটার থেকে যদি সে 2 টাকাও কম দেয় না, সেলুন গুলো নিয়ে নেবে। ওইরকম একটা থিঙ্কিং যে হয়তো আমি যদি এই স্টেপটা নিই তাহলে ওদের এই স্টেপটা শর্টেন হয়ে যাবে, হয়তো সেইখানে তো বিজনেস কনসেপ্ট। আমি বলছি এটা খুব ভালো ভাবছো, ভাবনা। আমি বললাম খুব সুন্দর। তো যখন বলতে বাইক আছে, শুরু করো। তো ও সোনার কাজ করে, তাই আমি বললাম তুই যদি সময় পাস তাহলে এটা কর। এরকম অনেক আইটেম আছে যে একদম খুব ছোটখাটো জিনিসগুলো নিয়ে আমি পাড়ার দোকানে দিতে থাকলাম। তা সেইগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে বাড়বে। মানে আমি বলছি যে সেটা নিশ্চয়ই টিসিএস এর চাকরি ছেড়ে দিলাম না, কিন্তু যে ধরনের প্রাইভেট কাজ, যার কাজগুলো এর থেকে ব্যবসায় ভালো 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 অনেক। সো স্যার, কিছু পার্টিকুলার পাবলিক থাকে ঠিক ব্যবসাটা, আমি মানে ব্যবসা ওটা ঠিক কি হবে কি না হবে, মানে একটা বুঝতে পারছি আমি কি মিন করতে চাইছি, মানে ভয় ভয় একটা। তো তারা কি চায়, আগে একটা চাকরি করি, একটা ক্যাপিটাল জমে, তারপরে হয়তো চাকরি করতে করতে বিজনেস পসিবল না, এটা সাথে চাকরি করতে বিজনেস পসিবল না, হয়তো বাবার নামে, মায়ের নামে, অন্য কারো নামে business, ছোট হলো যাই হোক। এইবারে যে আমি তাদের ক্ষেত্রে বলতে চাইবো যারা নাকি ঠিক পার্টিকুলার এই ব্যাপারটা ভাবছে যে হয়তো এখন আমি চাকরি করছি, পরবর্তীকালে বিজনেস করবো বা এরকম কিছু একটা। সো তাদের জন্য কি কি ক্যারিয়ার অপরচুনিটিস জব কর্পোরেট লাইফে আছে, আপনার কি মনে হয়, মানে কোন জায়গাটা বেস্ট হতে পারে যদি সে জবই চুজ করতে চায় আপাতত 5 থেকে 7 বছরের জন্য? দেখো কৌস্তব, আমি না, এগুলো তোমাকে ক্যাটেগরিক্যালি ভাবতে হবে। ওকে। একটা দল আছে যারা উইদাউট এনি এক্সপিরিয়েন্স, তাদের কোনো রাস্তা নেই, একটা কিছু নিয়ে সে কি করছে, কিছু ফুল নিয়ে এসে রাস্তার ধারে বসে পড়ছে, তারা একটা ক্যাটেগরি। অথবা সে একটা বাড়িতে রুটি তড়কা তৈরি করছে, মানে বাড়ির একটা বারান্দা দরজা জানলাটা ভেঙে সেখানে একটা করছে। ফলে এই মানুষগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বা তোমরা শুরু করে দাও। নো নিড তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, কিছু করতে হবে, বিকজ ওই পেছনে ছুটতে গেলে তুমি পারবে না, না তোমার ইকোনমিক্যাল কন্ডিশন বেটার, না তোমার
ফার্স্ট যে এডুকেশনাল সেটার কোনো জোর আছে না, আর্থিক ভাবে তুমি সবল, তুমি শুরু করে দাও, হোয়াট এভার ইট ইজ, শুরু করে দাও। এইটা একটা ক্যাটাগরি গেল যারা ভীষণ ভাবে মানে দারিদ্র সীমার নিচে রয়েছে। দেন এবার আসি যারা একটু নিম্ন মধ্যবিত্ত, তাদের সংখ্যাটাই বেশি। আহ, তাদের একটা ভালো অপশন আমার দেখা, সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের উপরে কিছু করা। ওকে। এতে দুটো হয়, এক হচ্ছে গিয়ে পাসপোর্ট করে, আমার এরকম কিছু পরিচিত লোক আছে যারা মলদ্বীপ ফলদ্বীপে চাকরি করে, অথবা আমাদের দুবাই মানে মিডল ইস্টের এই জায়গাটা গিয়ে চাকরি করে। এটা একটা ভালো সেকেন্ড। আর অথবা তারা একটা রেস্টুরেন্ট খুলে বসছে, এবং সেই রেস্টুরেন্টটা একটা নিতে গেলেও অনেক টাকার প্রয়োজন। তবে এইগুলা সেই সব ছেলেরাই পাচ্ছে দেখি যাদের রাস্তার ধারে করা, এটা জাস্ট ছোট করে কাউন্টার করে করছে। ফলে ওটা আমার ভালো লাগে যে সে চাকরি করলো না, অথবা কিছুদিন চাকরি করে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে ওখানে দেখলো কিভাবে কি হচ্ছে। তা ও সে যে রেস্টুরেন্টে চাকরি করেছে, আমাদের লোকাল চাহিদা তো সেরকম হবে না, সেই লোকাল চাহিদাটা গল্প গুজব আড্ডা মারতে মারতে শিখে গেছে, তো সে সেটা করছে। এটা একটা বলে হোটেল ম্যানেজমেন্টটা ভালো। হসপিটাল ম্যানেজমেন্টটাকে একেবারেই আমি এর মধ্যে রাখি না, কারণ ওটা একদম চাকরি ছাড়া অল্টারনেট বিশেষ কিছু সে করা সম্ভব না। আর এছাড়াও আমি বলবো কম্পিউটারের দিকটা, টেকনিক্যালিটি, হ্যাঁ টেকনিক্যাল যে কোনো ফিল্ডে এখন স্বাভাবিক উঠবেই। একদম। কম্পিউটারের দিকটাতে তুমি যদি দেখো যে বাড়িতেও একটা মানে একটা কম্পিউটার ইনস্টিটিউট, সেটাকে খুব রাস্তার ধারে ওয়াইড ডেকোরেটেড না হওয়ার জন্য, না আমরা যেমন পড়াচ্ছি এরকম করে করা যায়। আমিও দেখেছি যে তারা বেশ ভালোই আছে, কারণ স্টুডেন্ট সংখ্যা তো হিউজ, ফলে তারা কিছু না কিছু পেয়ে যাচ্ছে। তারপর তার নিজস্ব কাজকর্ম তো করাই যায় না, প্রাইভেট কাজগুলো আছে। তারপরে আরেকটাও আমার খুব প্রমিসিং বলে মনে হয়, অবশ্য তো ট্যালেন্ট থাকতে হবে, যে তুমি ট্যালেন্টের ওই জায়গাটায় বিরোধিতা করলে এই জায়গায় তো আমাকে মানতেই হবে, সেটা যেন পেইন্টিং এর উপরে আছে। Okay? তারা দুটো দিকে যেতে পারে, এক পেইন্টিং এ সরাসরি কমার্শিয়াল পেইন্টিং এ চলে আসা। মনে রাখতে হবে গোস্তাব, আমরা যতই যন্ত্র নির্ভর হই না কেন, হিউম্যান এফিসিয়েন্সি এটা কিন্তু যন্ত্রের থেকে অনেক এগিয়ে থাকবে চিরকালই, যখন আমরা যন্ত্র বানিয়েছি, যন্ত্র আমাদের বানাবে। ফলে ওই ধরনের পেন্টিং এর উপর দাঁড়িয়ে তুমি যদি দেখো এখন আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল ঠাকুর এরা যারা বানাচ্ছে, তারা মানে সেম টাইপের আর্টিস্ট 20, 25, 30 বছর আগে তারা না খেতে পেয়ে মরেছে, বাট এখন তারা 15টা ইঞ্জিনিয়ারকে রাখছে, চাকরি দিচ্ছে। এই প্যান্ডেলটা করতে গেলে আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগবে, সঙ্গে তার শিল্পত্বকে কাজে লাগাচ্ছে। একই রকম ভাবে এই বলবো যারা খুব আঁকতে জানে, তারা কমার্শিয়াল পেইন্টিং এর সাইডটা তো খুব ভালো। সে একটা ডিগ্রি করে কোনো জায়গায় একটু চাকরি করে, তার সঙ্গে যদি সে কম্পিউটারটাও জানে, তাহলে এবারে শোনায় সোহাগা। সে অনেকগুলো ফিল্ড, তার একসাথে অনেকগুলো রাস্তা। ফ্রি ড্রয়িংটাও সে জানে, ফ্রি হ্যান্ড ড্রয়িং অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার টেকনোলজিটাকেও কাজে লাগাচ্ছে। মানে ফর এক্সাম্পল তুমি যদি দেখো, আমাদের পশ্চিমবঙ্গে ইমিডিয়েট ক্যালেন্ডার এটা একেবারেই নেই, একদমই নেই, অথচ এটা একটা সময় ছিল। এটা পুরোটাই চলে গেছে সাউথে। এই ছোটখাটো তুমি যা দেখবে, পয়লা বৈশাখে যে ক্যালেন্ডার গুলো হচ্ছে, তুমি জিজ্ঞেস করো কোথা থেকে আসছে, বলবে সাউথ থেকে। মানে বড় জোর এখানে কেউ ইন্টারমিডিয়েট, মানে যাদেরকে আমরা বলতে কথায় দালাল বলি, মানে ইন্টারমিডিয়েট, তা ওরা করছে কি, অর্ডারটা নিচ্ছে, নিয়ে সাউথ থেকে করে নিয়ে আসছে, বিকজ সাউথে ওই শিল্পীদের সঙ্গে টেকনোলজিটাকে মিশিয়ে দিয়েছে। আর আমাদের এখানে প্রচুর শিল্পী আছে, বাট টেকনোলজিটা শিল্পীদের মধ্যে আমরা নাই। মানে ফর এক্সাম্পল তুমি একটা ঠাকুর বানাচ্ছ, তো তুমি যে সেট গুলো ওরা দেয় তুলি দিয়ে, সেটা কিন্তু অত ন্যাচারাল হয় না যদি সেটাকে স্প্রে মেশিন ইউজ করে করো। তো ভ্যারাইটি টাইপের স্প্রে মেশিন ইউজ হচ্ছে, তো সেইটা অনেক বেটার লুকিং। তার কিন্তু শিল্পটা আছে, তুলি দিয়ে লিমিটেশন আছে, সেটাকে ওরকম করে করে বেরিয়ে যাচ্ছে। ফলে তোমাকে শিল্পের সঙ্গে মানে শিল্প আর্টিস্ট ব্যাপারটা,
আর্টিস্টিক এর সাথে এই টেকনোলজিটাকেও যদি ইনভলভ করানো যায়, মানে সেই জন্য এই বলছি যারা খুব ভালো আঁকতে জানে তারা কম্পিউটারটাকেও শিখুক, শিখে তারপরে তার অনেক বেটার প্রসপেক্ট। আর আবারও বলছি যে কিছু এক্সটার্নারি ভাবনা চিন্তা যেটা এখনকার প্রাইভেট কলেজগুলো কিন্তু খুবই ভাবছে, মানে এরিনা মাল্টিমিডিয়া বলো অথবা যে সমস্ত আছে বা ইনস্টিটিউট আছে, তারা খুব অল্টারনেট, মানে আমি যদি গতানুগতিক দিকে না যাওয়াই ভালো, বরঞ্চ একটা কিছু মানে নতুনত্ব যেটার সঙ্গে অর্থ একটা যোগ থাকবে। মানে আমি বলছি না এই মুহূর্তে জব স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই, মানে আই হ্যাভ টু আর্ন মানি। হ্যাঁ, সার্ভাইভ করতে গেলে বাবা মাকে ঠিকঠাক রাখতে হলে আমার পয়সা অর্থের দরকার। ফলে সেক্ষেত্রে হলে আমি হোটেল ম্যানেজমেন্টটাকে রাখবো, কম্পিউটার যে কোনো তার পছন্দের ফিল্ডে চাহিদা নেই। আরেকটা খুব প্রয়োজন, যারা একটু ভালো স্টুডেন্ট আমি বলবো তারা কম্পিউটারের প্যাটেল, মানে সে কম্পিউটার না হোক, মানে সে মেকানিক্যাল হোক, সিভিলের হোক, ইলেকট্রিক্যাল হোক, তাকে এআই ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে। আর প্রস্তাব আরেকটা জিনিস বলছিলাম যে ব্যবসায়ের ক্ষেত্রে যেটা তুমি দাঁড়ানোর কথা বলছিলে, এটা একটা খুব ভালো সাইড হচ্ছে যে 5-6 জন বন্ধু মিলে একটা কোঅপারেটিভ তাই তৈরি, 3টে বন্ধু, 3জন বন্ধু, আমরা একটা কোঅপারেটিভ যেটা বাংলাদেশের খুব প্রমিস, মানে একটা ফ্যাক্টরি, এবং বাংলাদেশের বহু সংস্থা যেগুলো এইভাবে ইকোনমিক্যালি ওয়েল স্টেবল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা পার ডে পার মান্থ 500 টাকা করে দিলাম একটা জায়গায়, 5টা বন্ধু এক হলো। অবশ্যই বাঁচার সময় বন্ধু বান্ধব গুলোকে ঠিক করে বেছে নেবো, এবং সেক্ষেত্রে এটা ওয়ান হয়ে হবে, শুধু ইনভেস্ট, কেউ টাকা নিতে পারবে, ওই লোন নিলাম এই নিলাম সে নিলাম ওখান থেকে হবে না। 3-4জনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট হলো, আমরা 500 টাকা করে ফর এক্সাম্পল 10জন দিলাম, 5,000 টাকা হচ্ছে। এবার এটা হলো 1 মাসে, 12 মাসে 5 × 12 60,000 টাকা হলো। আমি 10 বছর ধরে এটা করলাম, মানে ফ্রম 20 to 32, তবে 10 বছরে আমার 60,000 × 10 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা আমার ক্যাপিটাল। এই যে ক্যাপিটালটা হলো, তুমি এটা দিয়ে অনেক কিছু, মানে তুমি দেখো 3 লাখ করে ভাগ করে করলাম, বা দরকার নেই 10 জনেই ভাগ, 10 জনেই ভাগ করে দিলাম, তো 10 জন ভাগ করলে আমাদের এক একজনের পাতে 60,000 টাকা করে। প্রস্তাব এই 60,000 টাকা দিয়ে একটা কিছু ব্যবসা করা শুরু করা যায়। মানে আমি তোমাকে বলছি, তুমি বলতে পারো স্যার 32 বছরে আমি কি 60,000 টাকা নিয়ে করে আমি কি করবো, বাট ডোন্ট ফরগেট ওটা তো আমার খরচ হয়ে যেত, ওটা আমি এক্সট্রা পেলাম, এক্সট্রা যাবো না। ফলে এই কোঅপারেটিভ কনসেপ্টটাও খুব সুন্দর। এবং তুমি যদি জানো কিনা জানি না, আমি যে বাড়িটা করেছি দোতলা বাড়িটা, এই বাড়িটা কিন্তু আমি কোঅপারেটিভ, এবং আমরা 5-6 জন বন্ধু, আমরা অনেক বড় হয়েছে এই কাজটা, মানে আমার বন্ধু ব্যাংকে চাকরি করে, সে টাকা দেয়, জোর করে সে আমাদের থেকে টাকা নিত, টাকা নিয়ে আমাদের ক্যাপিটাল এক সময় ওটা গিয়ে দাঁড়ালো প্রায় 17-18 লক্ষ টাকা। দেন এইবার বলা হলো তোমার বাড়িটা বলো দিক, ওই তুমি বাড়ি না, তাই কত ইন্টারেস্ট না, পার মান্থ 1%। এবার আমার একটা বন্ধু, তার মায়ের পেসমেকার বসানো হলো, মেডিকেল পয়সা, মানে কোনো ইন্টারেস্ট লাগবে না। আমার এক বন্ধুর 2 বোনের পর বিয়ে হয়েছে, তাদেরকে লোন দেওয়া হয়েছে, এবং আমরা অনেস্টলি এই লোনটাকে রিকভার করেছি। মেডিকেল আর বিয়ে, মেয়েদের বিয়ে পারপাসে আমরা করে নিই। তো সেটাকে আমরা একটা সময় এই লাস্ট ইয়ারে টার্মিনেট করলাম। বাট আমি কাই বিলিভ যে আমি দেখছি আমি ক্যাপিটাল হিসাবে আমার কাছে 2 লাখ টাকা রয়েছে, এবং ডোন্ট ফরগেট আমি বাড়িটা করেছি, তারপরেও আমি ওটা থেকে 2 লাখ টাকা পেই। তো আমি তো 2 লাখ টাকা ব্যাংকে জীবনে জমা করেছি, কিন্তু মানে আমার বন্ধু আর কি জোর করে আমার থেকে নিয়েছে, দেখ খেয়ে উড়িয়ে দিবি। তাই বলছি আমার না, আমি তোমাকে বলছি আমার আইটা বেড়ে গেলো, যেমন 2 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে, ছেলে এইচএস পাস করে গেলে ইনিশিয়ালি যদি দেখি যে সরকারি জায়গায় পেলো না, বেসরকারি জায়গায় পড়বে, আমি বাবা 2 লাখ টাকার সাপোর্ট তো আমার কাছে আছে। তারপরে আমি দেখি 2 বছর তো লড়াই করি,
4 বছর যদি বাচ্চা বিটেক করে 2 বছর তো এই টাকা রুজি করাই হল, তারপরে আবার দেখা যায় না। তা এই যে এটা খুব ভালো কনসেপ্ট। আমি বলবো তোমরা তোমাদের পরিচিত মহলে শুরু করে দাও, যত কম পার ডে যদি রোজগার করো, পার ডে 10 টাকা করে মান্থলি যদি করো, এট দ্য এন্ড অফ দ্য মান্থ এটা জমানোর অভ্যাস করো, দেখবেন ভীষণ নিজের থেকে এবার 500 না, এবার আমার থেকে 1000 টাকা করে রাখ। মনে রাখতে হবে টাকাটা তোলা যাবে না। মানে আমাকে টার্মিনেট করে দাও, দেন টার্মিনেট, তুমি আর সদস্যই থাকবে, আদারওয়াইজ এটা থাকবে। মানে আমরা কিন্তু প্ল্যান করেছিলাম যে এইটা আমাদের সন্তানদের হাতে দিয়ে চলে যাবো, কিন্তু আমাদের সিলেকশন ভুল হয়ে গেছিল। মানে আমাদের ওইটা দেখে বহু মানুষ অ্যাট্রাক্ট হয়ে পরিচিত তারা এর মধ্যে ঢুকে পড়ার পরে দেখছিলাম কেউ সব কাজ করছে, অসৎ কাজ করছে, মানে যেহেতু সেখানে ইনকারেজ পাচ্ছে না, দিতে হচ্ছে না, সে মিথ্যে কথা বলে লোন নিয়ে। কিন্তু আদারওয়াইজ এটা খুব ভালো, তোমরা নিজেরা মিলে একটা ফান্ড করো না, এরকম ভাবে ফান্ড করে যে বছরের শেষে বেড়াতে যাবো, তাও দেখবে বেড়াতে তো যেতে পারবে। হ্যাঁ স্যার, এই যে এই রিলেটেড আরেকটা স্কিম, মানে ধরুন এই সেভিংস বা একটা কিছু ছোট 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 করে কিছু বিটস এন্ড পিসেস জমি একটা কিছু করা, এইখান থেকে এখনকার খুব ট্রেন্ড হচ্ছে স্টক মার্কেট ট্রেডিং। ধরুন একটা ফর এক্সাম্পল, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি কোনো স্টক প্রমোশন নয়, কোনো কিছু প্রমোশন নয়, জাস্ট এটা একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার স্টক মার্কেট অ্যানালিসিস। আরবিএন এর স্টক আমি দেখা শুরু করেছি 35 রুপিস থেকে। তখন ক্যাশ নেই হাতে, ইনভেস্ট করবো কি করবো না, কিন্তু আমার দেখিয়ে বুঝে গেছি RBN রেল বিকাশ নিগম সরকারি, আমি বুঝে গেছি যে আমি ওটা স্টক অ্যানালিসিসটা হালকা করেছিলাম, একটু বুঝেছিলাম, আমি জানি ওটা লম্বা রেসে করা। তো আমি সেটা তখন টাকা ছিল না, ইনভেস্ট করতে পারিনি। বাড়ছে বাড়ছে বাড়ছে, 45, 55, 60, 65, তখন হাতে ক্যাশ নেই। 70-এর কাছাকাছি, 65-এর কাছাকাছি ক্যাশ এলো হাতে। তখন ভাবছি করবো কি করবো না, ক্যাশ এলো, কনফিডেন্স নেই। আচ্ছা, তাও কি করলাম, 70-এর ভাওতে আমি অ্যারাউন্ড 4,000 টাকা ইনভেস্ট করলাম। আজকের দিনে দাঁড়িয়ে সেই 4,000 টাকাটা 20,000 টাকা হলো। কতদিন হয়েছে? 1 বছর হয়নি। না, আমি তোমাকে না এটি এই জিনিসটা ভেবে, এই যে আমার কাছে নেই, অথচ তুমি ইনভেস্ট করেছো মাত্র 4,000, কিন্তু তুমি যদি রেগুলারলি মানে মান্থলি যদি একটা 500-1,000 টাকা করে রাখতে, এই যে স্টক মার্কেট মতো মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড যেমন মাসে মাসে 100, 150, 500, 1000 এরকম করে করে। একদম আমি বলছি যে আমাদের মনে রাখতে হবে, আমরা যাই করি একটা ইনিশিয়াল ফান্ডিং দরকার। সেই ফান্ডিংটা সেটা বন্ধু বান্ধব মিলে করি। আমি তোমাকে বলি প্রস্তাব, যদি বলো যে স্যার কেউ এই ব্যাপারটা চিটিং করে দেবে, আমি বলছি না, এটা সংসারী লোকেরা করে, অল্প বয়সী ছেলেমেয়েরা করে, বন্ধুত্বের দাম দেয়। আমি হয়তো এই বয়সে এসে বন্ধুত্বের দাম থেকে পরিবারকে বেশি প্রেফার করে 2 লাখ টাকা নিয়ে আর দেবো, কিন্তু এটা তোমরা আসলে তো এখন আছে বয়স, 10 বছর জমাও না, কালকে আবার এই অপরচুনিটি আসবে, এমন নয় যে অপরচুনিটি আসবে না, কালকে আবার আসবে। তখন তোমাকে যেন ফার্দার কপাল চটকাতে না হয় যে পারলাম না, যখন 35 টাকা ছিল তখন আমি কিনতে হবে। ফলে একটা মিনিমাম সেটাকে আগে প্রায়োরিটি দাও। তুমি 10 টাকা রোজগার করি, বেশ, তো 2 টাকাটাকে জমাও, বাকি 8 টাকা খরচ করবো। উল্টো করো না, 8 টাকা খরচ করে 2 টাকা আছে, 2 টাকা ডোন্ট ডু দিস, আগে রাখো, তারপরে যেই ব্যাপারই হোক না কেন। তাতে যে দারিদ্রতা আছে, তাতে যে সংসারে অভাব আছে, ওইটা দিলেও যে অভাবটা খুব পূরণ হবে বলে আমার মনে হয়। হ্যাঁ, ফলে একজনের কিন্তু একটা ভালো অপশন বলে, এটা আমি একবারে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে স্টক মার্কেটের। এটাও একটা নতুন, অনেক ছেলেমেয়েরা করছে। ট্রেডিং এখন খুব ফেমাস হচ্ছে, আর স্পেসিফিক্যালি অপশনস ট্রেডিং। অপশনস ট্রেডিং বেসিক্যালি মানে অ্যানালিটিক্স তো প্রচুর দরকার। আমাদের মতো ছেলেরা, পার্সোনালি আমিও কোনো ব্যতিক্রম নয়, গ্যাম্বলিং এর একটা গ্যাম্বলিং এর মতো করে, মানে ধরুন গ্রাফ ওপরের দিকে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে, সবার মনে হচ্ছে তার ওপরের দিকেই যাবে, লাগিয়ে দিলাম ওপরের দিকে, চলে গেল লস। অপশনসে আবার ছোটখাটো না, অপশনসে মানে একটা 50 টাকা লটে কিনতে হয়, ডিপেন্ড করছে ওটা। ধরুন একদম এক্সপায়ারি ডেট থাকলে প্রাইসটা একদম কম, আর যদি নর্মাল থাকে তাহলে মোটামুটি মিনিমাম ইনভেস্টমেন্ট 2,000-3,000। সে 2,000-3,000 থেকে বাড়লে কতটা বাড়তে পারে, 2,000-3,000 থেকে 25,000-30,000 হতে পারে, সেটা 2,000-3,000। আমি সেটাই বলছি যে এই জেনারেশনের এই টার্গেট করা হচ্ছে খুঁটে খাওয়া, একটা দিকে না, ওখান থেকে কিছু পাবো, ওখান থেকে কিছু পাবো, এখানে
মানে ব্যাপারটা লাইফটাও খুব এনজয়িং হবে, চ্যালেঞ্জিং হবে। But ওই মনোটোনাস, আমি চাকরি করতে যাচ্ছি সকাল 8টায়, ওখান থেকে ছুটি আমার কথা 6টায়, ছাড়ছে আমার রাত 10টায়, বাড়িতে এসে খেলাম কি খেলাম না, ঘুমালাম কি ঘুমালাম না, পরের দিন 6টায় উঠে আবার ছোট, ওখানে গিয়েই শুনলাম আমাকে যেতে হবে বর্ধমান। এই যে জিনিসগুলো, সেখানে কোম্পানির মিসবিহেভিয়ারের জন্য আমাকে আরেকটা কোম্পানির লোক যা তা করে গালাগালি করলো আমার মালিককে না পেয়ে। তো এই জিনিসগুলোর থেকে খুঁটে খাওয়াটা অনেক বেটার। এবং নাও দেয়ার আর লটস অফ অপশনস। কেউ পথ দেখিয়ে আমাদের দিতে পারে না। মানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে করে যাও, যা হোক কিছু, যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকু করবো, যেটা আমাদের দ্বারা আর সম্ভব না। আমরা এমন একটা জায়গায় ঢুকে পড়েছি, এমন একটা ভাবে উপভোগ করে ফেলেছি বিষয়টা, আমাদেরকে তুমি বেশি খাটাতে গেলে এই শরীরে হাত দেয় না বলে হাত তুলে দেবো। বাট তোমরা অনেক না, ফুল অফ লাইফ, তোমাদের মধ্যে অনেক বেশি আগ্রহ, অনেক বেশি পরিশ্রমের ইচ্ছা, অনেক বেটার। আমরা তো স্থবির, মানে একটা সার্টেন এজের পর। ফলে তোমাদের এইগুলোতে খুঁটে খাওয়া, যেমনি ফিলিং প্লেস স্যার। একদম একদম। মানে আমি বলছি যে তোমাদের অনেক অপশনস আছে। মানে ডোন্ট বি ফ্রাস্ট্রেট। কি হবে ফ্রাস্ট্রেট হয়ে? সত্যি তো, তুমি যদি বলো ফ্রাস্ট্রেশনের সাথে কোনো জায়গা নেই, ডেফিনেটলি ইচ অ্যান্ড এভরি ফিল, ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট তোমাদের ফ্রাস্ট্রেট হওয়াই স্বাভাবিক। যেও না। মানে কি করবে ফ্রাস্ট্রেট হয়ে? কে কে তোমার চোখের জল মোছাবে? অবশ্যই কে তোমার পাশে এসে দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। ঠান্ডা মাথা আসলে তবে একটা কিছু কনক্লুশনে আসা যেতে পারে, কিছু এটা থেকে কি হতে পারে। মানে তুমি একটা অপশন হাত লাগালে না, তোমার কাছে আরো 5টা অপশন আছে, সেটা থেকে আরো 5টা আছে। আমি বলছি তবে আমার কাছে কিচ্ছু নেই, 10,000 টাকা আছে, দেন আমি পাড়ার ক্লাবে একটু একটু মেলামেশা তো করে নিয়েছি, পাড়ার ক্লাবে মেলামেশা করলাম, আমাকে এই বাড়ি বাড়ি গিয়ে আমি তোমাকে বলছি প্রেসক্রিপশনটা নিয়ে আমি ওষুধটা পৌঁছে দেবো। মানে দেখবে এখন সমস্ত এখানে মেডিসিনের দোকানগুলো বাড়িতে হোম ডেলিভারি। ডেফিনেটলি তুমি, আমি যেহেতু কম কিনছি আমার পক্ষে সেরকম না, মানে সেরকম ভাবে আমি কমিশন পাবো না, কিন্তু আমি বলছি ওখান থেকে 2-3-5% যদি আমি বের করতে পারি, মানে একটা তো মানুষ আমাকে ডেলিভারি চার্জ দেবে, সে 20 টাকা দিক আর 40 টাকা। তো আমি ওই মেডিসিন গুলো অঞ্চলের মধ্যে দিলাম, তবে দেওয়ার পর তাকে এর থেকে পেমেন্ট দিলাম। আর তুমি দেখবে বহু বৃদ্ধ মানুষ আছেন যারা পেমেন্টটাও করে দিয়েছে, যদি তুমি পরিচিত হও। তো তোমার অঞ্চলেই তুমি দেখবে যে পার ইয়ারে, মানে পার ইয়ার না, পার মান্থ কয়েক লক্ষ টাকার মেডিসিন ঢুকছে শুধু তোমার লোকাল এরিয়া। এক একটা পরিবারে 2,000 টাকা, কারো 3,000 টাকা মেডিসিন লাগছে। তা তুমি যদি সেটাও করতে পারো যে বাড়িতে, আমি বলছি এগুলো অপশন, এটাই করতে হবে, অনেক দিতে অপশন। ফলে কিছু একটা প্রাইভেট কনসার্নের পেছনে না দৌড়ে, ওই ভালো পোশাক পরে গেলাম অফিসে যাচ্ছি, এইগুলোর থেকে এটা অনেক বেটার অপশন। থ্যাংক ইউ স্যার। আজকে এখানে নেওয়া শেষ করা যায়। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করছি ফিউচারে আরো পডকাস্ট করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ভালো থাকবেন স্যার, সাবধানে থাকবেন। টেক কেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। প্রফেসর অলোকদের সাথে তোমরা যদি আরো পডকাস্ট ফিউচারে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।